সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা বিষয়। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পৌরনীতি ও নাগরিকতা বিষয় কোড 140। তো আমাদের যেটা প্রশ্ন হয়েছে সেটা ভালোভাবে বুঝতে হবে। প্রথমেই চোখে পড়ার মতো হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নংটা কত। তো আমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হবে 03, অর্থাৎ পৌরনীতি বিষয়ের আমাদের এই অ্যাসাইনমেন্টটা হবে তৃতীয় অ্যাসাইনমেন্ট। এবং আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেটা হয়েছে চতুর্থ অধ্যায় থেকে, এবং আমাদের চতুর্থ অধ্যায়টা হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এবং আমাদের কি প্রশ্ন করা হয়েছে সেটা দেখতে হবে। তো আমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টটা হচ্ছে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটির ব্যাখ্যাকরণ। অর্থাৎ আমাদের রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, গণতন্ত্র সফল করার উপায়, আমরা কিভাবে গণতন্ত্র সফল করব সে বিষয়ে জানতে হবে, এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি দুইটাই ব্যাখ্যা করতে হবে। তো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এই রাষ্ট্রের ধরন বিশ্লেষণ, গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটির ব্যাখ্যাকরণ। তো এখানে যদিও বা লম্বা হয়, আমি কিছু স্টুডেন্টের উদ্দেশ্য বলবো যে যারা অনেকেই ভুল করছো, সেটা হচ্ছে অনেকেই বলতিছো যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তারা একটু ভালোভাবে লক্ষ্য করবা যে এখানে অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, এখানে প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে অধ্যায়ের শিরোনাম। অর্থাৎ আমাদের চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, কিন্তু আমরা যে প্রশ্নের উত্তরটা লিখব সেটার অ্যাসাইনমেন্ট এবং কি সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এইটুকু, যেটা আমরা বারবার ভুল করছি। তো শিক্ষার্থীগণ, আশা করি এর পর থেকে এই ভুলটা আর হবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের নির্দেশনা অংশে, যে আমাদের উত্তরের মধ্যে কি কি বিষয়গুলা থাকা অত্যাবশ্যকীয়, অথবা আমরা কি কি বিষয় লক্ষ্য করলে ভালো রেজাল্ট করতে পারবো। তো এখানে নির্দেশক যেটা অনুসরণ করবে সেটা হচ্ছে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ, গণতন্ত্র সফল করার উপায়, সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি। এটা অবশ্য যারা মূল্যায়ন করবে তাদের দেখার বিষয় যে যে শিক্ষার্থী খাতাটা লিখলো তার খাতার মধ্যে এই সকল বিষয়বস্তুগুলো আছে কিনা, এবং কি আমরাও দেখব যে আমাদের খাতার মধ্যে যদি এই বিষয়গুলো থাকে তাহলে আমরা সঠিক মার্ক পাবো। তো এখানে আমরা 4-এ 4 পাওয়ার জন্য যেটা দেখছি সেটা হচ্ছে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে, গণতন্ত্র সফল করার উপায় সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে, এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি সঠিকভাবে বর্ণনা করতে হবে। তো আমরা আশা করি প্রশ্নটা ভালোভাবেই বুঝেছি। এখন আমরা চলে যাব সরাসরি উত্তর লেখার জন্য। তো উত্তর লেখার আগে আমরা অবশ্যই প্রথম পেজে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের অ্যাসাইনমেন্টের সপ্তাহ ছিল পঞ্চম সপ্তাহ, এবং ক্রমিক নং ছিল আমাদের অ্যাসাইনমেন্ট নং 3। এবং আমরা এখানে লিখেছি অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেটা হচ্ছে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ত্রুটির ব্যাখ্যাকরণ। তো এরপরে আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আমরা এখন রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ত্রুটির ব্যাখ্যা করব। তো এখানে আমরা প্রথমে রাষ্ট্র নিয়ে আলোচনা করব। তো রাষ্ট্র হচ্ছে প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্র একটি পরিচিত রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ভৌগোলিক প্রতিষ্ঠানও বটে। মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে আসছে। রাষ্ট্র হচ্ছে নাগরিক জীবনের সর্বোচ্চ ও শক্তিশালী রাজনৈতিক একক। মানুষকে বলা হয় সামাজিক ও রাজনৈতিক জীব। রাষ্ট্রের মুখপাত্র হিসেবে সরকার রাষ্ট্র পরিচালনা করে। অতীতে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করা হতো না। ধীরে ধীরে শব্দটি পৃথক অর্থ ধারণ করেছে এবং পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় উদ্দেশ্য নিয়েই মানুষ রাষ্ট্র নাম সংগঠন সৃষ্টি করেছে। তো এখন হচ্ছে আমাদের রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে। সেটা আমরা রাষ্ট্রের ধরনটা আমরা বিশ্লেষণ করব একটা ছক আকারে। এই ছকটা দেখে নেব। বিশ্বে বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য করা যায়। নিচের ছকে রাষ্ট্রের বিভিন্ন রূপ লক্ষ্য করি। রাষ্ট্রকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, দ্বিতীয়টা হচ্ছে উত্তরাধিকারের সূত্রের ভিত্তিতে, তৃতীয় হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে, চতুর্থ হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে, এবং পঞ্চম হচ্ছে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে।
এখন আমরা অর্থনীতির ভিত্তিতে আবার দুই প্রকার, যেমন পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে উত্তরাধিকার সূত্রে আবার দুই রকম। এক রকম রাজতন্ত্র, সেই রাজতন্ত্রটা কেমন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রও হইতে পারে বা নিরঙ্কুশ রাজতন্ত্রও হইতে পারে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা চতুর্থ যেটা আছে উদ্দেশ্যের ভিত্তিতে, অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র। এবং সর্বশেষ যেটা আছে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, অর্থাৎ এককেন্দ্রিক রাষ্ট্র অথবা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। তো আমরা এখন এগুলা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখব পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকার ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ, ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগণ মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত এ ধরনের রাষ্ট্রের নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী। সামাজিকতন্ত্র রাষ্ট্র। সামাজিকতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। সমাজতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটিমাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না। যেমন চীন এবং কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকল অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণ স্বার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। একাধিক রাজনৈতিক দল, সকলের স্বার্থ রক্ষায় সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইন শাসনে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি পৃথিবীর অধিকাংশ দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। একনায়কতান্ত্রিক একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী, তাকে বলা হয় একনায়ক বা ডিক্টেটর। একনায়কতান্ত্রিক শাসকের সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে, কিন্তু শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে। একনায়কের আদেশেই আইন। এ ব্যবস্থা শাসকের কারো কাছে জবাবদিহি থাকে না। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এই দলের নেতাই সরকার প্রধান। তার ইচ্ছা অনুযায়ী দল পরিচালিত এবং তার অন্ধ অনুসারীদের নিয়ে দল গঠিত হয়। এককেন্দ্রিক রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়। ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়। শাসন কার্যের সুবিধার জন্য দেশের বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হয়। তবে প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা ফিরিয়ে নিতে পারে। এ ধরনের সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণে থেকে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। বাংলাদেশ, যুক্তরাজ্য প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ। কল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্রে জনগণের দৈনিক ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এ রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে ইত্যাদি। সরকারের সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদগণ বিভিন্ন সময়ে সরকারের সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক লাস্কি বলেছেন, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলো একটি যন্ত্রবিশেষ যার মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলী সুসম্পন্ন করে থাকে। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাসমূহের বাস্তবায়ন ঘটায়। কেউ কেউ সরকারের রাষ্ট্রের মস্তিষ্ক বলে থাকেন। সরকারই রাষ্ট্রের শক্তিচালক।
এখানে সরকার ব্যবস্থার আমরা কয়েকটি সরকার ব্যবস্থার যে ছকটি আছে সেটা দেখব। সরকার ব্যবস্থা আসলে মূলত দুই ধরনের, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্র হতে পারে দুই ধরনের, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা প্রজাতন্ত্র। আবার একনায়কতন্ত্র হতে পারে দুই ধরনের, লোক সমর্থিত একনায়কতন্ত্র এবং স্বৈরাচারতন্ত্র। সেক্ষেত্রে আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ, অপরদিকে প্রজাতন্ত্র একই। রাষ্ট্র প্রশাসিত আবার দুই প্রকার, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। তো এছাড়া অর্থনৈতিক ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক। পুঁজিবাদী পুঁজিবাদী যে ব্যবস্থায় ব্যক্তি মালিকানা, বিনিয়োগ ও মুনাফা অর্জনের উপর সরকারের কোনো বাধা নিষেধ থাকে না, তাকে পুঁজিবাদী সরকার বলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। দুই, তান্ত্রিক সমাজতান্ত্রিক। আর যে ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা সহ উৎপাদনের সকল উপাদান রাষ্ট্রীয় মালিকানায় থাকে, তাকে সামাজিকতন্ত্র সরকার বলে। যেমন চীন। গণতন্ত্রর দোষ বিশ্বের কোনো কিছুই ত্রুটিহীন নয়। গণতন্ত্র উত্তম শাসন ব্যবস্থা হলেও এর দোষ আছে, নিম্নে সেগুলো আলোচনা করা হলো। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এই ব্যবস্থা অধিক জনপ্রতিনিধি থাকায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। দুই, দলীয় মনোভাব। এ ব্যবস্থায় দলীয় সংকীর্ণ মানসিকতা চরমে ওঠে এবং সবকিছু দলীয়ভাবে চিন্তা করা হয়। তিন, ব্যয়বহুল। এ ব্যবস্থায় বহু জনগণ জড়িত থাকার কারণে সরকারের ব্যয় বাড়ে, ফলে সরকারের প্রচুর অপচয় হয়। চার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন কঠিন। গণতান্ত্রিক শাসনাবস্থায় দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা কঠিন, কেননা গণতন্ত্রে তখন সরকারের পতন ঘটতে পারে, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। গণতন্ত্র স্থিতিশীল নয়। গণতন্ত্রের দলাদলির জন্য জাতীয় ঐক্য নষ্ট হয় এবং সরকারের স্থিতিশীলতা নষ্ট হয়। মিথ্যা আশ্বাস প্রদান করে জনগণকে বিভ্রান্ত করে একটি দল অনায়াসেই ক্ষমতায় আসতে পারে। স্বজনপ্রীতি ও দুর্নীতি। গণতন্ত্রের দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতি চরম হয়ে ওঠে, ফলে সমাজে অরাজকতা বৃদ্ধি পেয়ে থাকে। সাত, অজ্ঞ ও অযোগ্য শাসন। প্লেটো, অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্য লোকেদের শাসন ব্যবস্থা মনে করতেন, কারণ তাদের মধ্যে অধিকাংশ মানুষ অশিক্ষিত হওয়ায় তারা যোগ্য প্রার্থী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। দ্রুত নীতি পরিবর্তন। এই ব্যবস্থায় সরকার পরিবর্তনের সাথে সাথে দলীয় স্বার্থে ঘন ঘন নীতি পরিবর্তন হয়, ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন বাধাগ্রস্ত হয়। নয়, আবেগ দ্বারা পরিচালিত। গণতন্ত্রের আবেগের প্রভাব বেশি। আবেগময় বক্তৃতার জোরে এখানে মানুষকে সহজেই বশ করা হয়। সম্মোহনহীন বক্তৃতা দিয়ে দুর্নীতিপরায়ণ ও অযোগ্য ব্যক্তিও নির্বাচিত হয়। গণতন্ত্রের সফলতার শর্তাবলী। বর্তমানে প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র সর্বাপেক্ষা জনপ্রিয় ও সর্বোত্তম শাসন ব্যবস্থা হলেও একে যথারূপে বাস্তব রূপ দেওয়া খুব সহজ কাজ নয়। হেনরি মেইন বলেন যে সকল প্রকার সরকার ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের সবচেয়ে কঠিন। গণতন্ত্রকে যথাযথভাবে সফল করে তুলতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। গণতন্ত্রের সাফল্যের এই সকল উপায় নিচে আলোচনা করা হলো। গণতান্ত্রিক ঐতিহ্য। গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতন্ত্রের সাফল্য কখনোই আসতে পারে না। জনসাধারণকে গণতন্ত্রের মূল্যবোধ উদ্বুদ্ধ হতে হবে। আত্মবিশ্বাসী বলীয়ান হয়ে অপরের মাধ্যমে আত্মপ্রকাশের আদর্শ প্রতিষ্ঠার জন্য সচেতন হতে হবে। শিক্ষা প্রসার। গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজনীয় সুনাগরিকের কিন্তু সুনাগরিক হয়ে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হল নির্লিপ্ততা, ব্যক্তিগত স্বার্থপরতা, সংকীর্ণ দলীয় মনোভাব। এসব প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য প্রয়োজন প্রকৃত গণতান্ত্রিক শিক্ষার। গণতান্ত্রিক শিক্ষা বলতে কেবল পুঁথিগত বিদ্যার্জন বোঝায় না, এ শিক্ষা হবে যথাযথ নাগরিক বোধের বিস্তৃত শিক্ষা। এরূপ মনে করে তারা নিজ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ থাকে, যা গণতন্ত্রের জন্য অত্যাবশ্যকীয়। সুসংগঠিত রাজনৈতিক দল ও বহুদলীয় ব্যবস্থা। বর্তমান যুগে গণতন্ত্রের সফল কার্যকারিতার জন্য দেশে সুষ্ঠু দলীয় ব্যবস্থা বিকাশ ঘটানোর প্রয়োজন, কেননা রাজনৈতিক দলই জনমত গঠনে সাহায্য করে। এর মাধ্যমেই সরকার নির্বাচক মণ্ডলীর কাছে জবাবদিহি করতে চায়। এছাড়াও বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের জন্য অপরিহার্য। একদিকে রাজনৈতিক দলের বিকাশের মাধ্যমে গণতন্ত্র আরও বেশি কার্যকর হতে পারে।
সুযোগ ও বলিষ্ঠ নেতৃত্ব। গণতান্ত্রিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রয়োজন সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের। সৎ, ন্যায়পরায়ণ, সাহসী, বিবেকবান, দূরদর্শী এবং নিষ্ঠাবান নেতৃত্বই কেবল পারে গণতন্ত্রকে বাস্তব রূপ দিতে। অধ্যাপক গেটেল বলেন, গণতন্ত্রের সাফল্য শাসকবৃন্দের দক্ষতা ও জনগণের সন্তুষ্টির উপর নির্ভরশীল। সৎ, সুদক্ষ ও কর্তব্যপরায়ণ সরকারি কর্মচারী। শাসন কার্য সুদক্ষভাবে পরিচালনার জন্য যে শিক্ষা ও বিশেষ জ্ঞানের দরকার হয়, অনেক সময় গণতান্ত্রিক শাসনাবস্থায় প্রতিনিধিগণের তা থাকে না। তাই শাসন কার্য পরিচালনার জন্য সরকারি কর্মচারীদের উপর তাদের বিশেষভাবে নির্ভর করতে হয়। কিন্তু সরকারি কর্মচারীরা যদি সৎ, সুদক্ষ ও কর্তব্যপরায়ণ এবং জনকল্যাণময়ী না হন, তাহলে গণতন্ত্র স্ফীত লক্ষ্য কখনোই উপনীত হতে পারবে না। আইন শাসন। গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের চোখে সবাইকে সমানভাবে দেখতে হবে এবং প্রত্যেকটি লোক যেন মনে করতে পারে যে সে আইনের ছত্রছায়ায় একান্ত নিরাপদে বাস করছে। কারো খেয়াল ও মর্জির খেসারত যেন অন্য কাউকে দিতে না হয়। চলাফেরা করায় স্বাধীনতা। সংঘ সমিতি গঠনের স্বাধীনতা। সর্বোপরি নির্দিষ্ট সময় অন্তর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন। সেই সাথে প্রয়োজন জানমাল রক্ষার অধিকার, ধর্মের অধিকার ও সামাজিক সাম্যের অধিকার ইত্যাদি। অর্থনৈতিক সাম্য। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্যের প্রতিষ্ঠা। যে সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান, দেশের সম্পদ কতিপয় পুঁজিবাদী নিয়ন্ত্রণতান্ত্রিক, সেখানে মানুষ কখনোই সুষ্ঠু গণতান্ত্রিক জীবনযাপন করতে পারে না। লাস্কি যথার্থই বলেন, গণতন্ত্রকে সফল করার জন্য জনগণের মধ্যে ব্যাপক ধনবৈষম্য দূর করা দরকার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অনেকেই ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গণতন্ত্রের সফলতার অন্যতম শর্ত বলে মনে করেন। তাদের মতে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে জনগণ স্থানীয় শাসনসত্তার প্রতিষ্ঠাগুলো পরিচালনা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, ফলে তাদের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পায়। ক্ষমতায় স্বতন্ত্রীকরণ। সরকারের ক্ষমতা এবং কর্তৃত্ব এর বিভিন্ন বিভাগের মধ্যে স্বতন্ত্রীকৃত না থাকলে ব্যক্তি স্বতন্ত্র বিঘ্ন হয়। এ সম্পর্কে ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ মন্টেস্কু তার প্রসিদ্ধ ডিসপাইট অফ লস গ্রন্থ বিস্তারিত আলোচনা করেছেন। তার আলোচনা থেকে এটা বোঝা যায় যে গণতন্ত্রের সাফল্যের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। বিচার বিভাগের প্রাধান্য। মৌলিক মানবাধিকারের সংরক্ষণের জন্য বিচার বিভাগের প্রাধান্য অনস্বীকার্য। বিচার বিভাগের প্রধান সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধে বিচার বিভাগের প্রধান রক্ষার জন্য বিচার বিভাগের সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। বিচার বিভাগের প্রধানকে গণতন্ত্রের সফলতার অন্যতম শর্ত মনে করা হয়। সংসদীয় সরকার যে শাসন ব্যবস্থার বিভাগের তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা। সরকার প্রধান। মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য মন্ত্রী ব্যক্তিগত যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার প্রচলিত রয়েছে। সংসদীয় সরকারের গুণাবলী। সংসদীয় সরকার আধুনিককালে জনপ্রিয় শাসন ব্যবস্থা। এই সরকারের গুণাবলী নিম্নে আলোচনা করা হলো। ১. দায়িত্বশীলতা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকে, ফলে সরকার দায়িত্বশীল হয়ে ওঠে। নমনীয়তা। সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির, কেননা প্রয়োজন বোধে যে কোনো সময় সরকারের মন্ত্রিসভার পরিবর্তন করতে হতে পারে। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি গঠিত হয়, জনমতের উপর ভিত্তি করে শাসন পরিচালনা করে।
শাসন বিভাগে ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মন্ত্রিসভা অতি সহজেই আইন পরিষদে আইন পাশ করে নিতে পারে, কেননা মন্ত্রিপরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। সুষ্ঠু শাসন ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকায় এ সরকার ব্যবস্থা সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় সক্ষম। স্বেচ্ছাচারী বিরোধী সংসদীয় শাসন ব্যবস্থা মন্ত্রিসভার ক্ষমতায় টিকে থাকা না থাকা নির্ভর করে আইনসভার আস্থা ও অনাস্থার উপর। মন্ত্রীগণ সংসদের আস্থা অর্জনের জন্য শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়, ফলে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠার আশঙ্কা দূর হয়। যোগ্য লোকের শাসন। অধ্যাপক লাস্কির মতে, রাজনৈতিক অভিজ্ঞ ও আইন পরিষদের প্রভাব বিস্তারে সক্ষম এমন সদস্যদের মন্ত্রিসভার নিয়োগদানের ফলে সংসদীয় ব্যবস্থা যোগ্য লোকের শাসন কায়েম হয়। দ্রুত আইন প্রণয়ন। এই শাসন ব্যবস্থায় মন্ত্রিসভায় সদস্যগণ আইনসভার সদস্য। প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা নন, আইনসভারও নেতা, ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মানসিক অতি সহজে দ্রুত আইন প্রণয়ন করতে সক্ষম হয়। সংসদীয় সরকারের দোষ। সংসদীয় সরকারের কিছু উল্লেখযোগ্য গুণ থাকলেও এর কিছু দোষ বা ত্রুটি আছে, সেগুলো নিম্নে আলোচনা করা হলো। সংকটকালে অনুপযোগী। এ ব্যবস্থায় সংকট মোকাবেলায় উপযোগী নয়। মন্ত্রী পরিষদ ও আইন পরিষদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে অনেক সময় দ্রুত সিদ্ধান্তের অভাবে সংকট উত্তরণ সম্ভব হয় না। 2. অযোগ্যের শাসন। এ শাসন ব্যবস্থাকে অযোগ্যের শাসন বলা হয়, কেননা মন্ত্রীগণ রাজনৈতিক নেতা হলেও প্রশাসনের দক্ষ ও পারদর্শী নয়, ফলে তাদেরকে আমলা নির্ভর হয়ে শাসন কার্য পরিচালনা করতে হয়। 3. সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারী শাসন। সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের পতনের ভয় থাকে না, ফলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। স্থিতিশীলতার অভাব। মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা মন্ত্রীদের কার্যকাল আইন পরিষদের আস্থার উপর নির্ভরশীল। যে কোনো সময় অনাস্থার মাধ্যমে মন্ত্রিপরিষদের পতন ঘটতে পারে, ফলে সরকার অস্থিতিশীল হতে পারে। মন্ত্রিসভায় একনায়কতন্ত্র। এ ব্যবস্থা দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর দৃষ্টিভঙ্গির কারণে আইনসভা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হয়ে বাস্তবে মন্ত্রিসভায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দলীয় স্বার্থ। সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় স্বার্থ অপেক্ষা অনেক সময় দলীয় স্বার্থই প্রাধান্য পায়। গঠনমূলক সমালোচনার পরিবর্তে বিরোধিতা নীতি বা দলাদলি প্রাধান্য পায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য, ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয় না। তো শিক্ষার্থী, আশা করি তোমাদের সবটুকু অংশই পেয়েছো। আমাদের প্রশ্নে যেটা ছিল সবগুলো আমরা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যেমন আমরা রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করেছি, গণতন্ত্র সফল করার উপায় বিশ্লেষণ করেছি এবং সংসদীয় সরকারের ত্রুটি ও গুণ দুইটাই আলোচনা করেছি। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং পরবর্তী ভিডিও তৈরি করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।